আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পরে আবার আজকে একটা ক্লাস রেকর্ড করতেছি, এটা আপলোড হয়ে যাবে আজকের মধ্যে। প্রায় 1 বছর আগে মনে হয় লাস্ট ভিডিও দিয়েছিলাম, তাই না? অনেক দিন হয়ে গেছে। ওকে, তো আমি এই ক্লাসটা আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের চলতরিৎ যে চ্যাপ্টারটা আছে আপনাদের, চ্যাপ্টার 3 চলতরিৎ, এখানের মধ্যে কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করব। এটা আমি আমার বেশ কিছু অফলাইন স্টুডেন্টদেরকে বলছিলাম যে চলতরিতের এটা ভিডিও আকারে দিব, আর যে শর্ট সিলেবাসের বাইরে ম্যাগনেটিজমের যে 2টা চ্যাপ্টার ওগুলো দিব। আসলে সময় সুযোগ হচ্ছে না, এই জন্য দেওয়া যাচ্ছে না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপাতত আমি চলতরিতের এখানে খেয়াল করেন, আপনারা বোর্ড প্রশ্ন যদি অ্যানালাইসিস করেন, এখানে 2টা ক্যাটাগরির কোয়েশ্চন হয়। একটা আপনার কারশফের সূত্র থেকে, কারশফের যে 2টা সূত্র আছে কেসিএল কেভিএল, ওখান থেকে আপনার সার্কিট থেকে আপনাকে কারেন্ট ভোল্টেজ এগুলো বের করতে বলবে, তুল্যরোধ বের করতে বলবে, ওই টাইপের, মানে কারশফের সূত্র বেসড একটা পোর্শন। আর আরেকটা ম্যাক্সিমাম প্রশ্ন যেখান থেকে আসে সেটা হুইটস্টোন ব্রিজ। ওকে, সো আজকের ক্লাসে আমরা হুইটস্টোন ব্রিজ নিয়ে আলোচনা করব, এবং অন্য কোনো ক্লাসে হয়তো আমরা কারশফের সূত্র নিয়ে আলোচনা করব। তো হুইটস্টোন ব্রিজ দেখেন পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট টপিক। সো আমরা এই আমাদের এইচএসসির জন্য যে টাইপের প্রশ্ন হয় বা যতটুকু জানা দরকার ততটুকু নিয়ে আমরা আলোচনা করব, মোটামুটি A to Z আলোচনা হবে। ওকে, তাহলে চ্যাপ্টার 3 এর আমাদের টপিকটা কি, হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ। এখন এই হুইটস্টোন ব্রিজ টপিকটার মধ্যে 2টা নাম আছে, খেয়াল করেন। একটা হুইটস্টোন, তো নাম দেখেই বোঝা যাচ্ছে স্টোন মানে পাথর না। অনেকে আবার হোয়াইট স্টোন বলে, সাদা পাথর, এরকম না কিন্তু। হুইটস্টোন একজন ব্যক্তির নাম, একজন সায়েন্টিস্ট, একজন পদার্থবিজ্ঞানীর নাম। আর আরেকটা জিনিস ব্রিজ। তো এই 2টা জিনিসের মিনিং কি, তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই হুইটস্টোন ব্রিজ ব্যাপারগুলা এমসিকিউর জন্য মনে রাখতে পারেন, যদি এগুলো হয়তো আসবে না। ক্রিস্টি একজন সায়েন্টিস্ট, উনি 1833 সালে এই যে ব্রিজটা এটা আবিষ্কার করছেন। ওনার নাম স্যামুয়েল ক্রিস্টি। 1800 কত সালে, 33 সালে উনি এই জিনিসটা আবিষ্কার করছেন, স্যামুয়েল ক্রিস্টি। তাহলে এটা ডিসকভার করছে কে? স্যামুয়েল ক্রিস্টি। হুইটস্টোন ব্রিজ বলতে আমরা এখন যেটা বুঝি সেটা আবিষ্কার করছেন স্যামুয়েল ক্রিস্টি কত সালে, 1833 সালে। কিন্তু উনি আবিষ্কার করার পরে এটার পেছনের কারণ কি, লজিক কি, এই লজিকগুলো উনি ব্যাখ্যা করতে পারেন নাই, এবং মানে পপুলার করতে পারেন নাই। ল্যাবরেটরিতে যে ব্যবহার করার মতো এটার যে এত বিশাল সিগনিফিকেন্স, এই জিনিসগুলো উনি ব্যাখ্যা করতে পারেন নাই। ফলে এটার একটা পপুলার ভার্সন পরবর্তীতে এই জিনিসটা, এই ব্রিজ কীভাবে কাজ করে না করে, সব মেকানিজম সহ এটা দিয়ে কী কী করা যায় সব কিছু ব্যাখ্যা করছেন হুইটস্টোন। হুইটস্টোন কত সালে? প্রায় 10 বছর পরে, অ্যারাউন্ড 1843 সালের দিকে। তো যেহেতু হুইটস্টোন এটার থিওরি দিছেন, মানে এটা প্রমাণ করছেন, এটার ভিত্তি কি, এটা হুইটস্টোন ব্রিজ 2টা নীতির উপর ভিত্তি করে আছে। একটা ওহমের সূত্র, আর আরেকটা কারশফের সূত্র। ওহমের সূত্র থেকে হুইটস্টোন নীতি প্রমাণ করা যায়, আবার কারশফের সূত্র থেকেও প্রমাণ করা যায়। এবং হুইটস্টোন উনি দেখাইছে যে এটার সাহায্যে কীভাবে, এটা দিয়ে কী করা হয় হুইটস্টোন ব্রিজ দিয়ে মেনলি, অজানা কোনো একটা রোধ, অজানা রোধের মান নির্ণয় করা হয়। যে অজানা কোনো একটা রোধ আমার কাছে কেউ দিয়ে গেল, আমি জানি না যে এটার মধ্যে কত ওহম রোধ আছে, সেটা আমি হুইটস্টোন ব্রিজের সাহায্যে বের করতে পারবো। এবং ল্যাবরেটরিতে যে এটার হিউজ ব্যবহার, এটা মেইনলি পপুলার করছে কে, পপুলারাইজ করছে হুইটস্টোন। এই কারণে তার নাম অনুযায়ী এই ব্রিজটার নাম হয়ে গেছে হুইটস্টোন ব্রিজ। ব্যাপারটা এমন না যে হুইটস্টোন এই ব্রিজ আবিষ্কার করছে, আবিষ্কারক অন্যজন, ক্রিস্টি, স্যামুয়েল ক্রিস্টি। ওকে, এখন তারপরে খেয়াল করেন ব্রিজ। ব্রিজ শব্দটা দিয়ে আসলে কী বোঝাচ্ছে? হুইটস্টোন বুঝলাম আমরা কোনো একজনের নাম, এই ব্রিজ দিয়ে কী বোঝাচ্ছে? তো ব্রিজ দিয়ে আমরা নর্মালি কী বুঝি? ব্রিজ দিয়ে বুঝি আমরা যে সাধারণত ব্রিজ কোথায় থাকে, নদীর উপরে থাকে, তাই না? তো এটা যদি কোনো একটা নদী হয়, ব্রিজ এখন আঁকবো কীভাবে? এটা তো একটা ঝামেলার কাজ। আচ্ছা, এটা মনে করেন যে একটা ব্রিজ, নদীর এই পারের সাথে এই পার কানেক্ট করার জন্য মাঝে আমরা ব্রিজ ব্যবহার করি। ব্রিজ মানে কি? কানেক্টর, 2টা এরিয়াকে কানেক্ট করে, এটাই ব্রিজ। তো আমরা যদি এই হুইটস্টোন ব্রিজের স্ট্রাকচারের দিকে তাকাই, এটা দেখতে কীরকম হয়? এখন এটা আমরা সুন্দর করে পপুলার করে দৃষ্টিনন্দন উপায়ে আঁকাচ্ছি। হুইটস্টোন ব্রিজ দেখতে কিন্তু মোটাও এই যে এরকম 4 কোণার মতো যে হইতে হবে, ব্যাপারটা তা না।
এটা কি ব্যাটারি, তাই না? এটা ব্যাটারির প্লাস প্রান্ত, এটা ব্যাটারির মাইনাস প্রান্ত। আচ্ছা, তার আগে যেহেতু আমি চলতরিতের আগে কোনো ক্লাস দিই নাই, আমি কিছু কথাবার্তা বলে ফেলি। কারেন্ট আই ইকুয়ালস টু আমরা কি জানি, কিউ বাই টি অথবা ডি কিউ বাই ডিটি। তো আই ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই টি। আই এর একক কি, ওহম। সরি, আই এর একক তো ওহম না, আই এর একক হচ্ছে এম্পিয়ার। কিউ এর একক হচ্ছে কুলম্ব, টি এর একক হচ্ছে টাইম। তাহলে কুলম্ব পার টাইম, কুলম্ব পার টাইম, কুলম্ব পার টাইম হচ্ছে ওহম। কুলম্ব হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড, এটাকে আমরা বলি হচ্ছে এম্পিয়ার। এটাকে কি বলি, এম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। ওহমের সূত্র আছে, ওহমের সূত্র এটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি, ভি ইকুয়ালস টু আই আর। ওহমের সূত্র ভি ইকুয়ালস টু আই আর। ওকে, এখন তাহলে ওহমের সূত্র আমরা জানি আর এটা আমরা জানি। আচ্ছা, আর কিছু জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে কি বলার জন্য যেন এখানে আসছিলাম, হ্যাঁ, এই যে এটা কি, এটাকে আমরা যদিও ব্যাটারি বলি, এটা আসলে ব্যাটারি বলা ঠিক না। মানে এখানে কি হচ্ছে যে অনেকগুলা কোষ, এই যে এইগুলা, সরি মানে একটা সিঙ্গেল কোষ না, একটা যদি দাগ আমি দিই, এই যে এরকম একটা দাগ দেই, এটা দিয়ে একটা সিঙ্গেল কোষ বোঝায়। এরকম অনেকগুলা কোষ মিলে হচ্ছে একটা ব্যাটারি তৈরি করে। সো এটাকে আমরা ওই সেন্সে ব্যাটারি বলতে পারি যে এখানের মধ্যে অনেকগুলো কোষ আছে। মেন কথা হচ্ছে এই লম্বা যে দাগটা দিব সেই প্রান্তটা প্লাস বোঝায়, ছোট যে মাথা সেটা দিয়ে মাইনাস বোঝায়। প্লাস দিয়ে উচ্চ বিভব বোঝায়, প্লাস দিয়ে কি বোঝায়, উচ্চ বিভব। মাইনাস দিয়ে কি বোঝায়, নিম্ন বিভব। প্লাস দিয়ে বোঝায় উচ্চ বিভব, মাইনাস দিয়ে বোঝায় নিম্ন বিভব। এই দুই মাথার সাথে যদি আপনি কোনো একটা বাল্ব কানেক্ট করে দেন, তাহলে কারেন্ট এই দিক থেকে ঘুরে এই যে মাইনাসের দিকে আসবে। এখন আপনার মনে যদি প্রশ্ন আসে যে ওই দিক থেকে ঘুরে কেন যাবে, এই দিক থেকে সরাসরি এখান থেকে মাঝখান দিয়ে চলে যায় না কেন? কারণ হচ্ছে মাঝখানে আমরা সেপারেট করে রাখছি, এটা এই প্লাসগুলো এই মাইনাসগুলোর সাথে মিশে না, এগুলো আলাদা আছে। ফলে এই প্লাসের সাথে এই মাইনাসের কোনো সংযোগ নাই। এই যে মাথাটা, লম্বা মাথার সাথে ছোটো মাথার এই যে ভিতর দিয়ে কোনো কানেকশন নাই, ফলে তাকে আসতে হইলে ওই যে ওইরকম ঘুরে আসতে হবে। ওকে, তাহলে এই পাশটা ছিল কি উচ্চ বিভব আর এই পাশটা ছিল কি নিম্ন বিভব। তাইলে কারেন্ট কি করতেছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। কারেন্ট যাচ্ছে কোন দিক থেকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে এই কথাটা মনে রাখেন, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। কারেন্ট যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। এখন কারেন্ট বলতে আমরা কি বুঝি, কারেন্ট বলতে বুঝি আমরা ইলেকট্রনের প্রবাহ। কারেন্ট বলতে আমরা কি বুঝি, কারেন্ট কখন প্রবাহিত হয়, যখন ইলেকট্রন প্রবাহিত হয়, তাই না? এখন ঘটনা হচ্ছে আমাদের একজন বৃদ্ধ সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে কি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। উনি একটা কাহিনী করে ফেলছিলেন। উনি ধরে নিয়েছিলেন কি, উনি ধরে নিয়েছিলেন যে প্লাস চার্জের কারণে কারেন্টের ফ্লো হয়। এটা ধরে উনি অনেক থিওরি মেরে আবিষ্কার করে ফেলছিলেন, যার কারণে আমরা ওনার প্রতি সম্মান রেখে যে ওনার যে ধারণা যে প্লাস চার্জের কারণে কারেন্ট সৃষ্টি হয়, এটাকে আমরা চেঞ্জ করি নি। আমরা বললাম যে আচ্ছা, যেহেতু বৃদ্ধ মানুষ বলে ফেলছে, সুতরাং তার এই মতবাদটাকে আমরা রেখে দেই। যদি আমরা রেখে দেই, এই জিনিসটি কি আমাদের থিওরির মধ্যে কোনো ইফেক্ট ফেলে না, আমাদের রেজাল্টের মধ্যে কি কোনো ইফেক্ট আসে না। ওকে, এই কারণে আমরা এটাকে রেখে দিতে পারি। তাহলে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের নিয়ম অনুযায়ী কারেন্টে যে প্লাস চার্জ থেকে মাইনাসের দিকে যাচ্ছে, ফলে এটাকেই আমরা কারেন্টের ডিরেকশন ধরে নেই। কিন্তু প্রকৃতপক্ষে প্লাস চার্জ বা প্রোটন মুভমেন্ট করতে পারে না, দৌড়াদৌড়ি করে কারা, ইলেকট্রন। ফলে ইলেকট্রনগুলা, এই যে ইলেকট্রনগুলা এই দিক থেকে এই দিকে আসে, ইলেকট্রনগুলো এই দিক থেকে এই দিকে আসে এবং কারেন্ট যায় কোন দিক থেকে কোন দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে। ওকে, তাহলে কারেন্টের প্রবাহ এবং ইলেকট্রনের প্রবাহ পরস্পর বিপরীত। কারেন্টের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ পরস্পর বিপরীত। আমরা কারেন্ট বলতে বুঝবো প্লাস চার্জের প্রবাহ। তাহলে কারেন্ট যদি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, তাহলে ইলেকট্রন কই থেকে কই যাবে, অবশ্যই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, তাই না? উল্টা যেহেতু, এই যে নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। আচ্ছা, তাইলে এখানে নিম্ন বিভব, এখানে উচ্চ বিভব। যদি এমন হয় যে দুই জায়গারই বিভব সমান, দুই জায়গারই বিভব সমান, এখন কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, কোনো দিকে কারেন্ট যাবে না, কোনো দিকে ইলেকট্রন যাবে না। তাহলে যদি বিভব দুই জায়গারই সমান হয়ে যায়, সেক্ষেত্রে কারেন্ট বা ইলেকট্রন কোনো কিছু চলাচল করে না। তার মানে কারেন্ট চলাচলের শর্ত হইল কি থাকা লাগবে, একটা উচ্চ আর একটা নিম্ন বিভব থাকা লাগবে। মানে কি, এক জায়গার ভোল্টেজ থাকা লাগবে 10, আরেক জায়গায় মনে করেন 3, তাহলে এই দুইটার মধ্যে একটা বিভব পার্থক্য থাকা লাগবে। এই পয়েন্টের, লম্বা পয়েন্টের বিভব যদি 10 ভোল্ট হয় আর এইটারও বিভব যদি 10 ভোল্ট হয়, তাহলে কোনো কারেন্ট এই দিক থেকে এই দিকে কোনো দিকে যাবে না। তার মানে কি, কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য কি থাকা লাগবে, বিভব পার্থক্য থাকা লাগবে। কারেন্ট চলাচলের শর্ত হচ্ছে বিভব
পার্থক্য থাকতে হবে। তাহলে দুইটা পয়েন্টের মধ্যে যদি বিভব পার্থক্য থাকে তাহলেই কেবল কারেন্ট প্রবাহিত হবে, যদি বিভব পার্থক্য না থাকে তাহলে কারেন্ট প্রবাহিত হবে না। আদারওয়াইজ আমরা অন্যভাবে বলতে পারি যে আমি দুইটা লাইন দিয়ে টেস্ট করে দেখলাম যে এই দুই লাইনের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে না, কারেন্ট যেহেতু যাচ্ছে না তার মানে এই দুই পয়েন্টের বিভব পার্থক্য সেম। ক্লিয়ার? কারেন্ট যেহেতু যাচ্ছে না তার মানে বিভব সেম, যদি বিভব সেম না হইতো তাহলে কারেন্ট যাইতো। ক্লিয়ার? ওকে, ধরেন যে আমার কাছে এইটা হচ্ছে একটা বস্তু এ আর এটা হচ্ছে আরেকটা বস্তু বি। ওকে, তো এটার মধ্যেও প্লাস চার্জ আছে, এটার মধ্যেও ধরেন প্লাস অথবা মাইনাস সব কিছু মিলায় কিছু একটা চার্জ আছে। এখন এ আর বি এ কে আমরা একটা ধাতব তার দিয়ে যুক্ত করলাম, মাঝে আমরা একটা এমিটার বসাই দিলাম। এমিটার কি করে? কারেন্ট মাপে। এখন এ আর বি এর মধ্যে আমরা কোনো কারেন্ট পাইলাম না, এমিটারের রিডিং হচ্ছে 0। এমিটারের রিডিং কত? 0, বা এমিটারের পার্ট হচ্ছে 0, তার মানে এমিটারের রিডিং দিচ্ছে 0, এমিটারের কাটা নড়তেছে না, তার মানে এইটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। যাচ্ছে না এই কথার মানে হচ্ছে এ বস্তুর বিভব আর বি বস্তুর বিভবের মধ্যে কোনো পার্থক্য নাই, যদি পার্থক্য থাকতো তাহলে এটার মধ্য দিয়ে কারেন্ট যাইতো। ক্লিয়ার? যেহেতু কারেন্ট নাই তার মানে এ এবং বি এর মধ্যে কোনো বিভব পার্থক্য নাই, দ্যাট মিন্স এর বিভব ইকুয়ালস টু হয়ে গেছে বি এর বিভব, দুইটার বিভব সেম হয়ে গেছে, ফলে দুইজনের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। ওকে, তাহলে এই ছিল কথাবার্তা। আরও 2 লাইন বলতে হবে। 2 লাইন হচ্ছে কি, আমরা রোধ, অনেকগুলা রোধ যদি থাকে তাহলে রোধের সমবায় সম্পর্কে জানি আমরা, তাই না? রোধের সমবায়, সমবায় মানে কি? কালেকশন, অনেকগুলা রোধ। তো অনেকগুলা রোধ যদি একটার পর পর আরেকটা থাকে, এটা নিয়ে ডিটেলস অন্য কোনো একদিন আলোচনা করবো আমরা, তুল্য রোধ কীভাবে সমাধান করতে হয়, কীভাবে বুঝতে হয় কোনটা শ্রেণী সমবায় কোনটা সমান্তরাল। তো এখানে মনে করেন R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3 রোধ, এরকম একটার পরে আরেকটা আছে না, একটার পরে আরেকটা আছে। অথবা সোজা কথা চিন্তা করেন, এই যে এরা সবাই একই লাইনে আছে, একই লাইনে। যারা একই লাইনে থাকে, একটা সিঙ্গেল লাইনের মধ্যে যারা থাকে তারা শ্রেণী সমবায়ে থাকে। তাহলে এরা কিভাবে আছে? শ্রেণী সমবায়ে আছে। যদি আমরা সুন্দর করে না আঁকাইয়া একটু কোনাকুনি করে আঁকাইলাম আর কি, এই যে এদিকে প্লাস আর এদিকে মাইনাস, বলেন তো এরা কি একই লাইনে আছে? একই লাইনে নাই। খেয়াল করেন, এই রোধগুলোর নাম দিই আমরা, এটা R1, এটা R2। আমি ইচ্ছা করে একটু বিশ্রীভাবে আঁকাইলাম। R1 এর একটা মাথা এখানে, R2 এর একটা মাথা এখানে, R3 এর আর একটা মাথা এখানে, তার মানে তিনজনের একটা পয়েন্ট কমন, তিনটার একটা মাথা এই এ বিন্দুতে আছে। আবার R1 এর আরেকটা মাথা এইখানে, এখানে থাকা যেই কথা এখানে থাকা একই কথা, কারণ মাঝে কোনো ডিস্টার্ব নাই, কোনো বাধা নাই, অন্য কেউ নাই। R2 এর একটা মাথা আছে এখানে, R3 এর একটা মাথা এখানে, এখানে থাকা যেই কথা এখানে থাকা একই কথা, কারণ মাঝে কেউ নাই। তার মানে এই তিনটা রোধের একটা মাথা এ পয়েন্টে, আরেকটা মাথা কোথায় আছে? বি পয়েন্টে আছে। যদি এমন হয় যে অনেকগুলা রোধের দুই মাথা কমন থাকে, তাহলে এই রোধগুলোকে আমরা বলি সমান্তরালে আছে। তাহলে এরা সবাই কিভাবে আছে? সমান্তরালে আছে। এরা সবাই কেমনে আছে? সমান্তরালে। শ্রেণী সমবায় যদি থাকে তাদের তুল্য রোধ RS ইকুয়ালস টু সব কয়টার যোগফল, R1 প্লাস R2 প্লাস কি R3, যদি আর চারটা থাকতো তাহলে প্লাস R4। সমান্তরালের সবগুলার তুল্য রোধকে আমরা RP প্যারালাল দিয়ে প্রকাশ করি, 1/R1 প্লাস 1/R2, এরকম চলতে থাকবে, উপরে হোল ইনভার্স। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে কি বের করে থাকি? তুল্য রোধ বের করে থাকি। এগুলো আমরা 9-10 থেকে জানি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এদিকে একটু তাকাইতে হবে। এদিক থেকে আই কারেন্ট বের হচ্ছে, দেখেন তো লাইন কয়টা? একটা। এই লাইন দিয়ে কারেন্ট গেছে কত? আই। এটার ভিতর দিয়ে কারেন্ট গেছে কত? আই। এটার ভিতর দিয়ে কারেন্ট গেছে কত? আই। এখানে ফেরত আসছে কত? আই। এই ব্যাটারির ভিতর দিয়ে কতটুকু এসে ফেরত চলে যাবে? আই। তার মানে পুরা লাইনের মধ্যে কারেন্ট কত? আই। R1 R2 R3 তিনোটা ছিল শ্রেণী সমবায়, তিনোটার ভিতর দিয়ে কারেন্ট কি সেম গেছে কিনা? একটা লাইনের মধ্যেই তো আছে, তাহলে সেম কারেন্ট গেছে। তাহলে লিখেন শ্রেণী সমবায়ে কারেন্ট সেম থাকে, শ্রেণী সমবায়ে কারেন্ট সেম থাকে। শ্রেণী সমবায়ে সবগুলা রোধের ভিতর দিয়ে কারেন্ট কি যায়? সেম যায় বা সেম থাকে। ওকে, এখন আসেন এখানে দেখেন তো, এদিক থেকে আই কারেন্ট আসলো, এইখানে আসার পরে লাইন কয়টা? তিনটা না? যদি একটা লাইন হইতো তাহলে তো আই একটাই থাকতো, কিন্তু লাইন তিনটা হয়েছে, কারেন্ট 3 ভাগে ভাগ হবে, 3 ভাগে ভাগ হবে। খেয়াল করবেন, আমি 3টা সমান ভাগে বলি নাই,
3 ভাগে ভাগ হবে, কিভাবে ভাগ হবে ওটা অন্য হিসাব। তো এই দিক থেকে 1 ভাগ গেল, এটাকে বললাম I2, মাঝের লাইন দিয়ে গেছে I2, এদিক দিয়ে গেছে I3, তাহলে 3 লাইন দিয়ে 3 ভাগে ভাগ হয়ে কারেন্ট চলে গেছে। এখানে আসার পরে এদিক থেকে আসছে কত I1, এদিক থেকে আসছে I2, এদিক থেকে আসছে কত I3, তাহলে দেখেন I1 এই যে এখানে আসবে, I2টা এই যে এখানে আসবে, I3 এখানে আসবে, ফলে এখানে সবাই আবার মিলিত হয়ে যাবে না, সবাই আবার কি হয়ে যাবে, মিলিত হবে, হয়ে আবার এই দিক থেকে I কারেন্ট প্রবেশ করবে। তার মানে I 3 টুকরা হয়েছিল, এই 3 টুকরা জোড়া লেগে আবার কি হয়ে গেছে, I হয়ে গেছে। দেখেন তো তিনটা রোধের মধ্যে কি কারেন্ট সেম গেছে? সেম যায় নাই, কারেন্ট কি আলাদা আলাদা, কারেন্ট কি হয়েছে আলাদা, তার মানে কারেন্ট ডিফারেন্ট। এখানে I সেম ছিল, কিন্তু দেখেন এটার এক মাথা এখানে, এটার আরেক মাথা এখানে, এটার এই মাথা কি এটার সাথে কানেক্টেড না, এটার একটা মাথা এখানে, আরেক মাথা হচ্ছে কোথায়, এই যে এইখানে, ফলে তাদের মাথাগুলা কানেক্টেড না, কমন না। মাথা যদি কমন না থাকে তাহলে ভোল্টেজ কমন বা সেম হয় না। যেহেতু R1 এর মাথা এই যে এখানে, একটা মাথা এখানে, আরেকটা মাথা এখানে, R2 এর আরেকটা মাথা এই যে এই 2 পয়েন্টে মিলতেছে না, কমন হচ্ছে না, ফলে তাদের ভোল্টেজ সেম হবে না। তাহলে শ্রেণী সমবায়ে কারেন্ট সেম থাকে, ভোল্টেজ ডিফারেন্ট হয়, কিন্তু সমান্তরাল সমবায়ে সবগুলার মাথা কি সেম, ফলে কারেন্ট ডিফারেন্ট হয় কিন্তু ভোল্টেজ সেম থাকে। এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো বলার জন্য এতক্ষণ ক্যাস করলাম। ওকে, তাহলে শ্রেণী সমবায়ে মনে রাখতে হবে কারেন্ট সেম থাকে, ভোল্টেজ ডিফারেন্ট হয়। শ্রেণী সমবায়ে কারেন্ট সেম থাকে, ভোল্টেজ ডিফারেন্ট হয়। সমান্তরাল সমবায়ে ভোল্টেজ সেম থাকে, কারেন্ট ডিফারেন্ট হয়। ওকে, হ্যাঁ, এখন আসেন আমরা এই যে সুন্দর যে চার কোণা একটা ডিজাইন আঁকছি, এই ডিজাইনের এখানে একটা রোধ আছে, এই রোধের নাম হচ্ছে পি, এখানে যে রোধ আছে এই রোধের নাম কিউ, এটার নাম আর, এটার নাম এস। আমরা আমাদের সুবিধা মতো নাম দিলাম আর কি, বইগুলোতে পি কিউ আর এস দিয়ে করা আছে, এই জন্য পি কিউ আর এস দিলাম। তাহলে চারটা রোধ আছে পি কিউ আর এস। এখন আমি একটু এই অংশ মুছে ফেলি, আমার যা বলার ছিল বলে ফেলছি। এই দুইটা লাইন মনে রাখতে হবে, শ্রেণী সমবায়ে কারেন্ট সেম থাকে, ভোল্টেজ ডিফারেন্ট হয়। সমান্তরাল সমবায়ে কারেন্ট ডিফারেন্ট হয়, ভোল্টেজ সেম থাকে। আচ্ছা, এটাকে যদি আমি একটু সুন্দর করে আঁকাই, পি আর কিউ, পি তার পাশে হচ্ছে কিউ, আঁকানো যায় কিনা বলেন তো? এটাকে কি করছি দেখেন তো, পি আর কিউ একই লাইনে আছে না? এই যে দেখেন একই লাইনে আছে কিনা পি কিউ, আর এবং এস একই লাইনে, নিচের লাইনে এই যে দেখেন আর এবং এস আসছে একই লাইনে। তাহলে এটা যেই কথা এটা সেম কথা না? খুবই ভালো কথা। তার মানে উপরের লাইন আছে একটা, নিচের লাইন কোনটা আরেকটা, তাই টোটাল কয়টা লাইন আছে? দুইটা লাইন আছে, টোটাল লাইন আছে দুইটা। এটার এই পয়েন্টগুলোকে আমরা নাম দিতে পারি, এটাকে এ বি, এটাকে সি, এটাকে ডি নাম দিলাম। দেখেন তো এই যে একটা ব্রাঞ্চ বা একটা লাইন, এই যে দেখেন এইটা একটা লাইন, এইটা একটা লাইন, এই দুই লাইনকে কানেক্ট করার জন্য মাঝে একটা ব্রিজ বা শাকও ব্যবহার করব আমরা, মাঝে একটা ব্রিজ বা শাকও ব্যবহার করব, সেটা গ্যালভানোমিটারের সাহায্যে। তাহলে উপরের যে লাইনটা আর নিচের যে লাইনটা, এই দুই লাইনকে কানেক্ট করার জন্য একটা ব্রিজ আমরা ব্যবহার করলাম, এটাই হচ্ছে সেই ব্রিজ। এই কারণে এই নামের মধ্যে হুইটস্টোন ব্রিজ আসছে। ক্লিয়ার? ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা হুইটস্টোন ব্রিজ। এই যে ঘটনা আমরা ঘটাইলাম এখানে দেখতে যেরকম মনে হচ্ছে, এটাই হচ্ছে আমাদের একটা কি হুইটস্টোন ব্রিজ। এটার ব্যাটারি ভোল্টেজকে আমরা ধরে নিলাম ভি, এটা হচ্ছে একটা হুইটস্টোন ব্রিজ। এখন চিন্তা করেন যে আমরা একটা বিশেষ ঘটনা চিন্তা করতেছি, একটা বিশেষ ঘটনা, বিশেষ কেস। বিশেষ কেসটা কি? আমরা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাইতে দিব না, গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাইতে দিব না। ওকে, এটা আমরা একটু মনে রাখবো যে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে আমরা কি করব না, কোনো কারেন্ট যাইতে দিব না। এটা যেই কথা এটাও তো সেম কথা, তাই না? দেখি তো বোঝা যাচ্ছে, এটা যেই কথা এটা সেম কথা, তো এটা একটু মাথায় রাখেন আপাতত। এটা থেকে আমরা কিছু জিনিস দেখি। আমরা সবাই ওহমের সূত্র জানি, তাই না? ওহমের সূত্র, ওহমের সূত্র কি? ভি ইকুয়ালস টু আইআর। বাই দ্য ওয়ে, সব ম্যাটেরিয়াল কি ওহমের সূত্র মেনে চলে? যত রকমের ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে সবাই কি ওহমের সূত্র মেনে চলে? আনসার হচ্ছে না। যারা ওহমের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় ওহমিক ম্যাটেরিয়াল, যারা মেনে চলে না তাদেরকে বলে নন ওহমিক। তো
আপনাকে এমসিকিউ প্রশ্ন করতে পারে নিচের কোনটি অহমিক নয়। মনে রাখবেন কন্ডাক্টর যারা কন্ডাক্টরগুলো হচ্ছে অহমিক ম্যাটেরিয়াল হয়, মানে ওহমের সূত্র অনুযায়ী রেসপন্স করে। আর সেমিকন্ডাক্টরগুলো অহমিক হয় না, ওহমের সূত্র মেনে চলে না। ওকে, কারণ আমাদের এখানে সবগুলা কি কন্ডাক্টর, কোনো সেমিকন্ডাক্টর নাই, সবাই কন্ডাক্টর। এখন আচ্ছা, এটাকে এই যে দেখেন, এটা এ বিন্দু ছিল না, এ বিন্দু, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। এ বিন্দুর যে বিভব সেটাকে আমি বললাম ভি এ, বি বিন্দুর বিভবকে বললাম ভি বি, সি বিন্দুর বিভব হচ্ছে ভি সি, ডি বিন্দুর বিভব হচ্ছে ভি ডি। ওকে, এটা আমি পরে আঁকাবো আবার, আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য এটা আঁকাইছিলাম, এটা আমি পরে আঁকাচ্ছি, আমার এখানে জায়গা লাগবে। এখন ওহমের সূত্র আপনাকে কি বলে? ওহমের সূত্র আপনাকে বলে কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ ডিভাইডেড বাই রোধ। আসেন এই দিক থেকে আসেন, এখান থেকে কারেন্ট যাচ্ছে আই, এই যে এখানে আসলো, আসার পরে দুইটা লাইন না, উপরের লাইন দিয়ে একটা কারেন্ট গেছে সেটার নাম হচ্ছে I1, এই লাইন দিয়ে একটা কারেন্ট গেছে সেটা হচ্ছে I2। তাহলে এই যে এদিক থেকে কারেন্ট আসছে, এই যে এখানে আসছে, আসার পরে দেখেন তো আবার লাইন দুইটা না, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, তার মানে কারেন্ট আবার ভাগ হয়ে যাওয়ার একটা চান্স আছে। কিন্তু আমরা বিশেষ কেস বিবেচনা করতেছি, মানে আমরা বলতেছি যে এই দিক বরাবর কোনো কারেন্ট আমরা পাস করাবো না, এদিক বরাবর কি করব না, কোনো কারেন্ট পাস করাবো না, এই দিক দিয়ে এই লাইন দিয়ে কোনো কারেন্ট আসবে না। তার মানে এটা কাইন্ড অফ ছিঁড়া তার, মানে এদিক থেকে কোনো কারেন্ট আসতেছে না। যদি এটা ছিঁড়া তার থাকে তার মানে কারেন্ট এদিক থেকে গিয়ে আর এদিক দিয়ে আসবে না, সোজা এদিক দিয়ে চলে যাবে। এদিক থেকে কারেন্ট আসলো, আসার পরে এইদিকে তার ছিঁড়া, ফলে এদিকে কোনো কারেন্ট যাবে না, সোজা সবাই কোন দিকে চলে গেল, এদিকে চলে গেল। এখন তাহলে বলেন তো এটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট গেছে? I2। এই সেম I2 এটার মধ্য দিয়ে গেছে না, এটার মধ্য দিয়ে সেম I2 কারেন্ট গেছে। এদিক থেকে আসছে কত? I1 এসে এখানে আর কোনো লাইন নেই, লাইন একটাই, ফলে এই দিক দিয়ে কত কারেন্ট গেছে, সরি যে কারেন্ট আসছিল I1 সেটা এই দিক দিয়ে গেছে। ওকে, এখন চিন্তা করেন তো এই যে রোধটা আছে পি রোধের ক্ষেত্রে, পি রোধের ক্ষেত্রে, পি রোধের ক্ষেত্রে দেখেন কি পরিমাণ কারেন্ট যাচ্ছে পি রোধের ভিতর দিয়ে? I1। কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? I1 পরিমাণ কারেন্ট হচ্ছে পি রোধের ভিতর দিয়ে যাচ্ছে। তো যদি পি রোধের ভিতর দিয়ে কারেন্ট যায় I1, ওহমের সূত্র আমাদেরকে কি বলে? V ইকুয়ালস টু IR, বা I ইকুয়ালস টু বিভব পার্থক্য ডিভাইডেড বাই রোধ। তাহলে I1 ইকুয়ালস টু দেখেন তো পি এর দুই পাশের বিভব পার্থক্য, এখন আপনি বলেন, আমি আগে বেসিক শিখে আসছি আপনাদেরকে, ভি এ বড় নাকি ভি বি বড়? কোন জায়গার বিভব বেশি? এ বিন্দুর বিভব বেশি নাকি বি বিন্দুর বিভব বেশি? একটু আগে আপনাদেরকে শিখাইছি আমি, কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। কারেন্ট যেহেতু এই দিকে যাচ্ছে তার মানে এটা অবশ্যই উচ্চ বিভব, এটা অবশ্যই নিম্ন বিভব। ক্লিয়ার? আবার এখান থেকে এদিকে যাওয়ার সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাচ্ছে, তখন এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। এখন আপনি মনে করতে পারেন যে ভাই আপনি একবার বিকে বলেন, একবার উচ্চ বিভব, একবার বলেন নিম্ন বিভব। এটা কারো মনে কোয়েশ্চেন আসতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিই। মনে করো যে এ বিন্দুর বিভব হচ্ছে 100, বি বিন্দুর বিভব হচ্ছে 80, আর সি বিন্দুর বিভব হচ্ছে 30। তাহলে এই দুইটার বিবেচনায় উচ্চ বিভবকে এ, এই দুইটার বিবেচনায় উচ্চ বিভবকে এ। বোঝা যাচ্ছে? নাম্বার দিয়ে বুঝাই দিলাম। ওকে, যাতে আর কোনো কনফিউশন না থাকে। তাহলে দেখো I1 ইকুয়ালস টু বিভব পার্থক্য ডিভাইডেড বাই রোধ। তাহলে পি বিন্দুর দুই পাশে বিভব পার্থক্য কত? VA মাইনাস VB। এটা বড়, এটা ছোট। VA মাইনাস VB। কেন এটা বড় ছোট বুঝতে পারছো? কারণ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাইতে হবে, এটা বড় হইতে হবে, এটা ছোট হইতে হবে। যদি এটা ছোট হয় আর এটা বড় হয় তাহলে কারেন্ট উল্টা দিকে চলে আসতো। তাহলে VA মাইনাস VB ডিভাইডেড বাই I ইকুয়ালস টু কী হয়? V বাই R। রোধ কত আমাদের? P রোধ। তাহলে I1 ইকুয়ালস টু এটা লেখা যায়। ক্লিয়ার? ওকে, আবার আসেন কিউয়ের মধ্যে, কিউ রোধের ক্ষেত্রে। কিউ রোধের ক্ষেত্রে কি লেখা যায়? কিউ রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? I1 ইকুয়ালস টু কিউ রোধের দুই পাশের বিভব পার্থক্য কত? এখন কি VB মাইনাস VC লিখবো নাকি VC মাইনাস VB লিখবো? বলেন কোনটা বেশি? এই যে বেশি থেকে কমের দিকে আসতেছে, এটা বড়, এটা ছোট। তাহলে VB মাইনাস VC ডিভাইডেড বাই এটার রোধ কত? কিউ লেখা যায়। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। ঠিক আছে, এখন দেখেন তো ইকুয়েশন 1-এ এটার মধ্যে দিয়ে I1 যাচ্ছে, এটার মধ্যে দিয়ে I1 যাচ্ছে, তাহলে এই I1 এবং এই I1 এই দুইটা কি সেম? তাহলে এই দুইটা যদি সেম হয়, দুইটা ইকুয়েশনের যদি বাম পাশ সেম হয় ডান পাশও সেম হওয়া লাগবে।
দুইটা ইকুয়েশনের বাম পাশ সেম হলে ডান পাশও সেম হওয়া লাগবে, তার মানে এই দুই ডান পাশও কি সমান, তার মানে আমরা লিখতে পারি VA মাইনাস VB ডিভাইডেড বাই P ইকুয়ালস টু VB মাইনাস VC ডিভাইডেড বাই কিউ। লেখা যায়? তাহলে এখান থেকে দেখেন তো পিকে যদি এখানে নিয়ে যাই, এটাকে যদি নিচে নিয়ে আসি, তাহলে VA মাইনাস VB নিচে আসে VB মাইনাস VC ইকুয়ালস টু P বাই কিউ। কী করছি আমি? এটাকে উপরে রাখছি, এটাকে এখানে স্থানান্তর করে দিছি, তাহলে এই যে এরকম একটা ইকুয়েশন আমরা পাইলাম। ঠিক আছে, আমি কিন্তু সব বুঝাই দিচ্ছি, হ্যাঁ, কোনো চালাকি করতেছি না, সব কিছু একদম এভিডেন্ট দেখে তারপর লিখতেছি। ওকে, নেক্সট পি আর কিউ রোধ গেল, এখন আসেন আর এবং এস। তাহলে আর রোধের ক্ষেত্রে কি লেখা যাবে? এটা পড়ার মাধ্যমে আপনারা কি বুঝে যাবেন, আপনারা বিভবের এই ওহমের সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা বুঝে যাবেন, বিভবের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর রোধের ক্ষেত্রে মানে এই প্রমাণটা করার মাধ্যমে, প্রমাণ তো আপনার পরীক্ষায় আসবে না, তাও আপনি দেখেন। আর রোধের ক্ষেত্রে আসেন, আর রোধের ক্ষেত্রে কারেন্ট কতটুকু যাচ্ছে আর রোধের ভিতর দিয়ে? I2। তাহলে I ইকুয়ালস টু উপরে বিভব পার্থক্য, নিচে হচ্ছে রোধ কত, আর বিভব পার্থক্য কত বলেন? VA মাইনাস VD, VA মাইনাস VD। ওকে, আবার এস রোধের ক্ষেত্রে কারেন্ট কতটুকু যাচ্ছে? I2 ইকুয়ালস টু উপরে হচ্ছে বিভব পার্থক্য, এখান থেকে এখানে যাচ্ছে, তার মানে এটা বড় এটা ছোট, VD মাইনাস VC ডিভাইডেড বাই রোধ কত? S। এখন আসেন, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে ইকুয়েশন 5। 4 এবং 5-এর বাম পাশ সমান I2, বাম পাশ সমান হলে ডান পাশে সমান হওয়া লাগবে, তাহলে 4 এবং 5 থেকে আমরা লিখতে পারি VA মাইনাস VD ডিভাইডেড বাই R, এটা ইকুয়ালস টু এটা লেখা যায় VD মাইনাস VC ডিভাইডেড বাই কি লেখা যাবে? S। ওকে, তাহলে এখান থেকে আমরা এটাকে নিচে নিয়ে আসতেছি, VD মাইনাস VC ইকুয়ালস টু কি? R বাই S। তাহলে এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 6। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ইকুয়েশন। এখন মনে আছে এটা কোন কেজের জন্য আমরা বলতেছি? বিশেষ কেজ না, যেখানে আমরা বলতেছি যে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, যেহেতু IG0, মনে আছে একটু আগে কি বলছিলাম, এই দিক থেকে কোনো কারেন্ট যাচ্ছে না, এই কথার মানে হচ্ছে আমরা কারেন্ট তার সংযুক্ত করা আছে, তারটা কাটা না, তার সংযুক্ত, তারপরেও কারেন্ট যাচ্ছে না। কারেন্ট যেহেতু যাচ্ছে না, এই কথার মানে কি এই পয়েন্টের এবং এই পয়েন্টের মধ্যে কোনো বিভব পার্থক্য নাই, মানে কি এইটার যা বিভব এইটারও তা বিভব, তার মানে VB ইকুয়ালস টু কি? VD। যেহেতু IG0, সুতরাং VB ইকুয়ালস টু কি? VD লেখা যায়। VB ইকুয়ালস টু কি লেখা যাবে? VD লেখা যাবে। তাহলে এইদিকে তাকান, VB ইকুয়ালস টু যদি VD লেখা যায়, তাহলে B এর জায়গায় আমরা VD লিখে দিই। দেখেন এইদিকে তাকান, এইটার ক্ষেত্রে তাহলে কি লেখা যাবে? উপরে VA মাইনাস, এখানে B ছিল, B এর জায়গায় আমরা VD বসাই দিব, VD ডিভাইডেড বাই VB ছিল, B এর জায়গায় আমরা D বসাই দিব, ইকুয়ালস টু ছিল কি? P বাই কিউ। আবার এদিকে তাকান তো, VA মাইনাস VD ইকুয়ালস টু P বাই কিউ হয়ে গেছে। দেখেন তো, VA মাইনাস VD AD DC, দেখেন তো, AD DC ইকুয়ালস টু P বাই কিউ, AD DC ইকুয়ালস টু R বাই S। আপনি এদিকে বলেন এটা 7। ইকুয়েশন 7-এর বাম পাশ এবং ইকুয়েশন 6-এর বাম পাশ, দুইটার বাম পাশ সমান, বাম পাশ যদি সমান হয় তাহলে ডান পাশও কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। তার মানে 7 এবং 6 থেকে লেখা যায় বাম পাশ যেহেতু সমান, তার মানে ডান পাশটাও কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। তার মানে P বাই কিউ ইকুয়ালস টু কি লেখা যাবে? হয়েছে, P বাই কিউ ইকুয়ালস টু R বাই S। এটা কি সব ক্ষেত্রে সত্য? জি না, সব ক্ষেত্রে সত্য না। কোন ক্ষেত্রে সত্য? যখন IG ইকুয়ালস টু 0 হয়। এটাকেই বলা হয় হুইটস্টোন ব্রিজ নীতি। সাম্যাবস্থায় হুইটস্টোন ব্রিজ নীতি আমরা এখানে প্রমাণ করলাম, যাতে আপনার মুখস্থ করা না লাগে, মানে মুখস্থ করতে হবে, মানে না বুঝে যাতে মুখস্থ করা না লাগে। তাহলে P বাই কিউ ইকুয়ালস টু কি পাইলাম আমরা? R বাই S। এটাকেই বলতেছি আমরা হুইটস্টোন ব্রিজ নীতি। এটাই আমাদের কাজের জিনিস, এটা থেকেই হচ্ছে এখন আমরা অঙ্ক করব এবং পরীক্ষায় এখান থেকেই অঙ্ক আসবে। ওকে, তাহলে আমরা ফাইনাল কি পাইলাম?
হুইটস্টোন ব্রিজ নীতি। হুইটস্টোন ব্রিজ নীতি আমাদেরকে কি বলে? হুইটস্টোন ব্রিজ নীতি আমাদেরকে বলে যে আইজি ইকুয়ালস টু 0 হলে, বা আইজি ইকুয়ালস টু 0 মানে এই ঘটনাকে বলে সাম্যাবস্থায়। আইজি ইকুয়ালস টু 0 মানে কি? সাম্যাবস্থা। অথবা এখানে যে গ্যালভানোমিটার থাকে, এই দিক থেকে যখন কোনো কারেন্ট যায় না, তখন গ্যালভানোমিটারের যে কাঁটা থাকে সেই কাঁটা নড়াচড়া করে না, তখন আমরা বলি যে নিষ্পন্দ অবস্থায়, গ্যালভানোমিটারের নিষ্পন্দ অবস্থায় বা নিষ্ক্রিয় অবস্থায় হুইটস্টোন ব্রিজ নীতি কী বলে? পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হবে। ওকে, অথবা আমরা বলতে পারি যে যদি গ্যালভানোমিটারের কাঁটার নড়াচড়া না থাকে, গ্যালভানোমিটারের কাঁটার মধ্যে দিয়ে যদি কোনো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট না যায়, অথবা ব্রিজটা যখন সাম্যাবস্থায় থাকবে, তখন পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হইতে হবে। অথবা উল্টা কথা সত্য, যে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হইলে গ্যালভানোমিটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে, গ্যালভানোমিটারের কাঁটা নিষ্পন্দ অবস্থায় থাকবে। ওকে, এখন তাহলে এই হচ্ছে আমাদের নীতি। এখন হচ্ছে আমরা এখান থেকে কিছু অঙ্ক টঙ্ক করব। তার আগে আরও কিছু একটু নোট করে ফেলেন। নোট হচ্ছে কি দেখেন তো, আমি যদি 2 ওহম 3 ওহম দুইটা রোধকে শ্রেণী সমবায়ে রাখি, শ্রেণী সমবায় যদি থাকে তাহলে তাদের তুল্য রোধ কত হবে? আর এস ইকুয়ালস টু 2 প্লাস 3 ইকুয়ালস টু কি? 5। এই যে 5 পাইলাম, দেখেন তো 5টা 2-এর চেয়েও বড়, 3-এর চেয়েও কি বড়। তার মানে শ্রেণী সমবায়ে তুল্য রোধ, শ্রেণী সমবায়ে তুল্য রোধ কী হয়? বেড়ে যায়। শ্রেণী সমবায়ে তুল্য রোধ এই যে বড়টার চেয়েও বড় হয়। 2 আর 3-এর মধ্যে বড় কোনটা ছিল? 3। বড়টার চেয়েও বড় হয়। তাহলে শ্রেণী সমবায়ে তুল্য রোধ বড়টার চেয়েও বড় হয়। এখন আসেন যে 2 আর 3কে যদি আমরা সমান্তরালে রাখতাম, তাহলে তাদের তুল্য রোধ কত হইতো? আর পি ইকুয়ালস টু আসতো 1/2 1/3 হোল ইনভার্স গুণফল বাই যোগফল 6/5, দ্যাট ইজ 1.2, মেবি 1/5, হ্যাঁ 1.2 দেখা যায় কিনা, 1.2 ওহম। ওয়ান পয়েন্ট টু ওহম হয়ে গেছে, ঠিক আছে। এখন এদিকে একটু তাকান, এই যে 1.2 এটা কি সবচেয়ে ছোট ছিল? 2 এর চেয়েও ছোট না? 2 এর চেয়েও কি ছোট? তার মানে খেয়াল করেন তো, শ্রেণী সমবায়ে তুল্য রোধ বড়টার চেয়েও বড় হয়ে যায়। শ্রেণী সমবায়ে তুল্য রোধ বড়টার চেয়েও কি হয়? বড় হয় বা বেশি হয়। আর সমান্তরাল সমবায়ে তুল্য রোধ ছোটটার চেয়েও কি হয়? ছোট হয়। মানে মেইন কথা হচ্ছে, আমাকে যদি কখনো রোধ বাড়ানোর দরকার পড়ে আমি শ্রেণী সমবায় ব্যবহার করব, রোধ যদি কমানোর দরকার পড়ে তাহলে সমান্তরাল সমবায় ব্যবহার করব। এখানে লিখেন। তার আগে কিছু এমসিকিউ শিখাই দিই এই ট্রিকের উপর ভিত্তি করে। আচ্ছা, এমসিকিউ শেখানোর দরকার নেই, জাস্ট এটা মনে রাখবেন যে শ্রেণী সমবায়ে যে তুল্য রোধ সেটা বড়টার চেয়েও বড় হয়, সমান্তরাল সমবায়ে যে তুল্য রোধ সেটা ছোটটার চেয়েও ছোট হয়। ওকে, আচ্ছা, এখন নোট লিখেন, মেইন পয়েন্ট নোট লিখেন যে রোধ বাড়াইতে চাইলে শ্রেণী সমবায় ব্যবহার করব, রোধ কমাতে চাইলে সমান্তরাল সমবায়। রোধ বাড়ানোর দরকার হলে শ্রেণী সমবায়, রোধ কমানোর দরকার হলে সমান্তরাল সমবায়। লিখেন, রোধ বাড়ানোর দরকার হলে শ্রেণী সমবায়, রোধ কমানোর দরকার হলে সমান্তরাল সমবায়। ঠিক আছে। এখন আমি হচ্ছে রোধ বাড়ানোর দরকার হলে কি বলছি? শ্রেণী সমবায়। রোধ কমানোর দরকার হলে সমান্তরাল সমবায়। এখন হুইটস্টোন ব্রিজদের দেখতে সবসময় যে এরকম 4 কোণা বাক্সের মতো হবে বিষয়টা তা না, আরও বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে। আমি এই ছবিগুলো এখানে আঁকাই নিই, তা যাতে আপনারা পরীক্ষায় আসলে কনফিউজ না হন এবং চিনতে পারেন যে এটা আসলে হুইটস্টোন ব্রিজ। ওকে, ওকে। এখন আসেন, এই যে দেখাইলাম আমি এখানে যে 4টা চিত্র আঁকাইছি, দেখেন 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা চেহারা, এই 4টা চেহারাই হচ্ছে হুইটস্টোন ব্রিজের চেহারা।
ওকে, আপনার পরীক্ষায় যদি প্রশ্ন আসে, প্রথমে আপনি দেখবেন যে এই চেহারাগুলা, আপনার পরীক্ষায় যে প্রশ্ন থাকবে এই প্রশ্নটা এই 4টা চেহারার মধ্যে একটা মেলানোর চেষ্টা করবেন, এই 4টার মধ্যে একটার সাথে মেলানোর চেষ্টা করবেন। 90% সম্ভাবনা হচ্ছে যে আপনার এই কেসটা হুইটস্টোন ব্রিজের সাথে মিলে যাবে। ঠিক আছে, এখন কিভাবে হুইটস্টোন ব্রিজ হয় দেখেন, আপনি বলতে পারেন যে এখানে তো রোদ দিয়ে রাখছেন সবগুলাতে, এখানে গ্যালভানোমিটার, এগুলাতে একটাতেও গ্যালভানোমিটার নাই। গ্যালভানোমিটার মানে কি? গ্যালভানোমিটার মানে কি? এটা ভিতরে রোদ আছে না? গ্যালভানোমিটার মানে তো রোদ, এটার মধ্যে একটা রোদ আছে, কিন্তু সেই রোদের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে না, তাই তো? মানে অকেজ রোদ। গ্যালভানোমিটার মানে কি? অকেজ রোদ, এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না, হিসাবে আসে না, তাহলে এটা গ্যালভানোমিটার। এখন আসেন তো, এই যে এটার এটা তো সেম, এটা আমরা আগে বলছি যে এটার ভিতর দিয়ে কোনো কি যায় না, কারেন্ট। এই যে এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না, তাই না? এখন একটা জিনিস একটু চিন্তা করেন তো, সাম্যাবস্থায় যখন এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে না, তখন আমরা বলছিলাম না যে P/Q ইকুয়ালস টু R/S হয়। একটা মজার বিষয় দেখেন তো, এই অনুপাতটা কি হচ্ছে? সবসময় সমান হচ্ছে। P/Q এর অনুপাত যা হবে, R/S এর অনুপাত তাই হবে। মানে কি? P এর মান যদি ধরেন যে আপনি 1, Q এর মান হইল 2, তার মানে একটা আরেকটা ডাবল। ডান পাশে যদি থাকে যে ধরেন 10, তাহলে নিচে তার ডাবল থাকতে হবে, 20 থাকতে হবে, তাই কি না? P/Q ইকুয়াল টু R/S। দেখেন এখানে P এর মান হচ্ছে 3 এবং Q এর মান বললাম আমরা যে 15, তাহলে কত গুণ হয়েছে? 3 5 গুণ বাড়ছে না? 3 5 15। এখন বাম পাশে আছে 5, তাহলে 5 গুণ বাড়াইতে হবে। 3 5 15, 5 5 কত হবে? 25, 5 গুণ বাড়াইতে হবে। P/Q ইকুয়াল টু R/S কথার মানেই হচ্ছে এইটা। আপনাকে যে কোনো 3টা রোধ দিল, দিয়া বললো যে এস এর মান কত, তো এটা কি অঙ্ক করা লাগে? 3 5 15, 5 5 25 হবে, তাহলে এস এর মান কত হয়ে যাবে? 25 হয়ে যাবে। সিম্পলি আমরা বলতে পারি না? সেমভাবে দেখেন তো, যদি আমাকে বলে যে আমার P এর মান হচ্ছে 6, Q এর মান হচ্ছে 12, আর আমাকে বলে দিল যে তোমার S এর মান হচ্ছে 30, তাহলে এই R এর মান কত হবে? তাহলে দেখেন তো, 6 আর এখানে কত হয়েছে? 12, 6 দুগুণে 12 হয়েছে না? ডাবল হয়ে 12 হয়েছে, বা 12কে অর্ধেক করার কারণে 6 হয়েছে। 12কে 2 দিয়ে ভাগ করেন, 6 হয়েছে। 12কে অর্ধেক করার কারণে 6 হয়েছে, তাহলে 30কে অর্ধেক করেন, কত হবে? 15 হবে। শেষ। বোঝা গেল কিনা? তাহলে এটা খুবই সিম্পল জিনিস যে অনুপাত দুই পাশে কী হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। এখন আসেন আমাদের চিত্রের মধ্যে, এখন আমরা এগুলা মুছে ফেলি, আমাদের প্রমাণ করা শেষ। ওকে, তাহলে দেখেন P/Q আর S, P এবং Q কীভাবে আছে? মোটামুটি শ্রেণীতে, যেহেতু এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। P/Q আছে কীভাবে? শ্রেণীতে। R/S আছে আরেকটা লাইনে, একটা লাইনে P/Q আরেকটা লাইনে R/S। দেখ এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, মানে এটার হিসাবে নাই, তাহলে এই দুই লাইনের মধ্যে হিসাব, একটা P/Q আর একটা কি? R/S। তাহলে এটা একটা হুইটস্টোন ব্রিজ হয়ে গেল। আবার এদিকে চিন্তা করেন, এটা হচ্ছে P, এটা হচ্ছে Q, এটা হচ্ছে R, এটা হচ্ছে S। মাঝের এটা কি? গ্যালভানোমিটারের মতো কাজ করতেছে, এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। কিছু কারেন্ট এই যে দিক থেকে গিয়ে এইদিকে চলে যাবে, আবার কিছু কারেন্ট কি করবে? এইটার ভিতর দিয়ে এসে এই যে এটার ভিতর দিয়ে এখানে চলে যাবে। এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। কখন কারেন্ট যাবে না? যদি P/Q ইকুয়ালস টু R/S হয়, সাম্যাবস্থা হয়, তখন কারেন্ট যাবে না। কারণ সাম্যাবস্থা হইতে হইলে মনে করেন যে P এর মান 5 দিলাম এবং Q এর মান আমি বললাম 10, তাহলে একটা আরেকটা ডাবল। এখন আর এর মান আপনার প্রশ্নে দেওয়া আছে 3, তাহলে এস এর মান কত হওয়া লাগবে? এস এর মান যদি দেখেন P/Q কত? 5 ডাবল হয়ে 10 হয়েছে, তাহলে 3 ডাবল হয়ে কত হইতে হবে? 6। যদি এটা 6 হয় তখন হুইটস্টোন ব্রিজ মেনে চলবে, তখন এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে না। কিন্তু যদি এটা 6 না হয় 7 হয়, তখন কি এটা হুইটস্টোন ব্রিজ মেনে চলছে? চলে নাই, তখন এটার ভিতর দিয়ে কিন্তু ঠিকই কারেন্ট যাবে। তখন এটা আর আপনি হুইটস্টোন ব্রিজের নীতিতে সলভ করতে পারবেন না। ঠিক আছে? ওকে, আমরা জাস্ট এখন চেহারা চিনাচ্ছি, পরে আসতেছি অঙ্ক কীভাবে হবে। এখন দেখেন এই যে এটা দেখে আমাদের কাছে মনে হইতে পারে যে এটা কেমনে হুইটস্টোন ব্রিজ হয়। এটা তো হুইটস্টোন ব্রিজ হওয়ার কোনো চান্সই নাই। আমরা এটাকে যদি একটু টানা হেঁচড়া করি, তাহলে এটা লাইনে চলে আসবে। দেখেন এটা কি অনেকটা বাক্সের মতো না? অনেকটা কাইন্ড অফ কিসের মতো বলতে পারি? সিঙ্গারার মতো চিন্তা করতে পারেন। এখন এই যে ফ্রেমটা আছে, এই যে এইটা ত্রিভুজের মতো যে ফ্রেমটা আছে, এইটাকে যদি ধরে আমি এরকম উল্টায় দিই, এটাকে ধরে আমি যদি উল্টায় দিই, তাহলে এই যে লাইনটা উল্টায় পেছনে চলে যাবে কিনা? উল্টায় পেছনে চলে যাবে। এই যে লাইনটা, এটা উল্টায় কোথায়? এই যে এখানে চলে আসছে না? এই লাইনটা উল্টায় কোথায় চলে গেছে? পেছনে। এই লাইনটা এখানে এবং এই যে মাথাটা এখানে, তাই না? এটাকে ধরে যদি আমি উল্টাই দিই তাহলে দেখতে এরকম হয়ে যাবে, তখন আর এটা থাকলো না। আমি কি কোনো কিছু চেঞ্জ করি না, জাস্ট এটাকে ধরে পেছনে নিয়ে গেছি। আমি চিন্তা করেন, এটা হচ্ছে P, এটা হচ্ছে Q,
এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার এস। তাহলে এটা কি সেই যে অকর্মা গ্যালভানোমিটার, মানে ওইটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে দেখেন পি কিউ এক লাইনে আর এস কি আরেক লাইনে, এটাকে ধরে আপনি ডান পাশে নিয়ে আসেন, এই যে হয়ে গেল না? এটাই তো এখন দেখতে গ্যালভানোমিটারের মতো মনে হচ্ছে, তাই না? সরি, হুইটস্টোন ব্রিজের মতো মনে হচ্ছে। এই যে চারটা গঠন আমরা দেখলাম, এই চারোটাই কি গ্যালভানোমিটারের নীতি মেনে চলতেছে। ওকে, সরি মেনে চলতেছে না, মানে হুইটস্টোন ব্রিজ নীতি ফলো করে এই ধরনের সার্কিট। ওকে, এখন আসেন যে আমরা এখান থেকে দেখি কী কী টাইপের অঙ্ক হইতে পারে। আমরা একদম বাচ্চাদের মতো করে অঙ্ক শুরু থেকে সবগুলাই দেখবো। ওকে, একদম সিম্পল বলে যে করাবো না তা না, একদম ছোট থেকে সবগুলো দেখব। এখন এই যে পি কিউ আর এস, এদেরকে সিরিয়ালি বলা হয়। পি কে বলা হয় প্রথম বাহু, কিউ কে বলা হয় দ্বিতীয় বাহু, আর কে বলা হয় তৃতীয় বাহু, এস কে বলা হয় চতুর্থ বাহু। সিরিয়াল মনে রাখতে হবে, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, কোনটা কোথায় আছে এটা একটু খেয়াল রাখতে হবে। একটি হুইটস্টোন ব্রিজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাহু যথাক্রমে বাহুর রোধ যথাক্রমে 5 ওহম, 2.5 ওহম, 15 ওহম। তিনটা বাহুর রোধ এত, চতুর্থ বাহুর রোধ কত হলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে? চতুর্থ বাহুর রোধ কত হলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে? দিস ইজ আওয়ার কোয়েশ্চেন। তাহলে সিরিয়াল খেয়াল করেন, প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, যথাক্রমে শব্দের মানে হচ্ছে এখানে যেই সিরিয়াল পরেও সেম সিরিয়াল। তার মানে এটা প্রথম মানে পি, এটা দ্বিতীয় তার মানে কিউ, এটা তৃতীয় তার মানে হচ্ছে আর, চতুর্থ বাহুটা মানে কি এস, বাহুর রোধ কত হলে, তার মানে এস ইকুয়ালস টু হোয়াট, এসটার মান আমাদের বের করতে হবে। এবং বলে দিছে ব্রিজটা কোন অবস্থায় থাকবে, সাম্য অবস্থায়। যেহেতু হুইটস্টোন ব্রিজ সাম্য অবস্থায় আছে, তার মানে হুইটস্টোন ব্রিজ নীতি মেনে চলবে। দ্যাট মিনস পি বাই কিউ ইকুয়ালস টু কী হবে, আর বাই এস হবে। পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হবে। তাহলে আমরা মান বসাই দিই। পি এর মান কত 5, কিউ এর মান কত 2.5, আর এর মান কত 15, তাহলে এস এর মান কত হবে এটা আমরা বের করব। তাহলে এস এর মান কত হয় 5s ইকুয়ালস টু 15-এর সাথে 2.5 যদি গুণ করি কত হয়, 15 দুগুণে 30 আর আরও 7.5, 37.5 নাকি? হ্যাঁ, তাহলে এখন 37.5 যদি হয়, ওয়েট, এখন আসেন 5s ইকুয়ালস টু কত পাইলাম আমরা 37.5, তাহলে শুধু s ইকুয়ালস টু কত হবে, ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু আসবে কত 7.5 ওহম। তার মানে চতুর্থ বাহুর রোধ কত হওয়া লাগবে 7.5 ওহম। ঠিক আছে না? সিম্পল অঙ্ক। মানে এটা কিন্তু আমরা মুখে মুখে বলতে পারতাম। 5কে অর্ধেক করে আড়াই হয়েছে, তাইলে 15কে অর্ধেক করে চতুর্থ বাহু হবে, 15কে অর্ধেক করলে 7.5 হয়, তাই না? ছোটো অঙ্ক যখন আমার বেসি ক্লিয়ার থাকবে আমি মুখে মুখে অঙ্ক করতে পারবো। ওকে, এখন আসেন যে আপনাকে যদি এই টাইপের যদি 3টা বাহু দেওয়া থাকবে আর আরেকটা বাহুর ম্যাথ, আপনাকে এগুলো সাধারণত এমসিকিউ আসতে পারে আর কি। তাহলে 3টা বাহুর রোধ দেওয়া থাকবে, চতুর্থ বাহুর রোধ আপনাকে কি করতে হবে, নিজে বের করতে হবে। তাহলে এই টাইপের ম্যাথ আপনি পারবেন। ওকে, এই টাইপের ম্যাথ আপনি পারবেন। এখন আসেন পরের টাইপে যাই আমরা। পরের টাইপটা হইল প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাহুর রোধ যথাক্রমে 5, 2.5, 15। চতুর্থ বাহুতে আছেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বাহুর রোধ যথাক্রমে 5,
2.5, 15, তারপরে হচ্ছে 6 চতুর্থ বাহুর রোধ 6 ওহম। কি ব্যবস্থা নিলে, অথবা বলতে পারে চতুর্থ বাহুতে কি ব্যবস্থা নিলে বৃষ্টি সাম্য অবস্থায় থাকবে? কি ব্যবস্থা নিলে বৃষ্টি সাম্য অবস্থায় থাকবে? আসেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তার মানে এটা কি এস এর মান তারা প্রশ্নে দিয়ে দিছে। এখন আমাকে কি ব্যবস্থা নিতে হবে? ব্যবস্থা নিলে পরে সাম্য অবস্থায় থাকবে, তার মানে বর্তমানে অবশ্যই সাম্য অবস্থায় নাই। যেহেতু ব্যবস্থা নিয়ে তারপরে সাম্য অবস্থায় নিতে হবে, তার মানে বর্তমানে সে সাম্য অবস্থায় নাই। এখন সাধারণত আমরা ব্যবস্থা নেই চতুর্থ বাহুতে। কোন বাহুতে? চতুর্থ বাহুতে। তার মানে এই চতুর্থ বাহুটাতে কিছু একটা ঝামেলা আছে, কিছু একটা প্রবলেম আছে। তো আমরা দেখি একটু অঙ্ক করে যে চতুর্থ বাহুতে কত থাকা উচিত আর আছে কত। কত থাকা উচিত আর আছে কত। আপনি এটা লিখবেন কিভাবে? আনসার আমরা জানি হুইটস্টোন ব্রিজ নীতি অনুযায়ী P/Q = R/S, বা P এর মান আপনি বসাবেন P, Q এর মান হচ্ছে 2.5, আর এর মান হচ্ছে আগের মতো বসাবেন 15, S এর মান যে 6 সেটা আপনি বসাবেন না, আপনি আগে অঙ্ক করে বের করবেন যে কত থাকা উচিত। তো অঙ্ক করে আর গুণন করে আপনি হচ্ছে S এর মান পাবেন কত? 7.5 ওহম। কত থাকা উচিত? এই সূত্র তো সত্য, সূত্রের মধ্যে তো কোনো সমস্যা নাই। তো সূত্র বলতেছে যে চতুর্থ বাহুতে রোধ থাকা উচিত 7.5, আমার আছে কত? 6। থাকা উচিত কত? 7.5, আছে কত? 6। তাহলে কম আছে নাকি বেশি আছে? কম আছে। থাকা উচিত 7.5, আছে কত? 6, তার মানে কম আছে। যদি কম থাকে তাহলে আমাকে রোধ কি করতে হবে? চতুর্থ বাহুতে বাড়াইতে হবে। রোধ বাড়াইতে হইলে নোটের মধ্যে লিখাই দিছিলাম শ্রেণী সমবায় লাগে নাকি সমান্তরাল সমবায় লাগে। রোধ যদি আমি বাড়াইতে চাই তাহলে কি শ্রেণী সমবায় লাগে নাকি সমান্তরাল সমবায় লাগে? অবশ্যই শ্রেণী সমবায় লাগে। আমার কাছে আছে কত? 6, আছে হচ্ছে 6, দরকার কত? 7.5, আর এক্সট্রা কত লাগে? 1.5। 6 আছে, তার সাথে 1.5 যোগ করব, 7.5 হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে হুইটস্টোন ব্রিজটা ছিল, এটা হচ্ছে P, এটা Q, এটা হচ্ছে R, এটা আমাদের S। P এর মধ্যে হচ্ছে 5 রাখছি আমরা, Q এর মধ্যে 2.5, R এর মধ্যে 15, আর S এর মধ্যে আছে কত? 6, কিন্তু আমার অঙ্ক বলতেছে কত দরকার? 7.5। তার মানে এখানে শ্রেণী সমবায়ে আরেকটা 1.5 যুক্ত করব, তাহলে 6 আর 1.5 মিলে টোটাল চতুর্থ বাহুতে কত আসবে? 7.5। আপনাকে চিত্র আঁকাইতে হবে না, এতটুকু লিখবেন, তারপর লিখবেন চতুর্থ বাহুতে রোধ বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? আছে কত? 6, লাগবে কত? 7.5। রোধ বাড়াইতে হবে, বাড়াইতে হলে শ্রেণী সমবায়। তাহলে চতুর্থ বাহুতে শ্রেণী সমবায়ে এক্স রোধ যুক্ত করতে হবে, এক্স ওহম রোধ যুক্ত করতে হবে। এক্স ওহম রোধ কি করতে হবে? যুক্ত করতে হবে। এখানে এক্স এর মান কি আমরা জানি না। এক্স ইকুয়ালস টু কত হবে? এক্স ইকুয়ালস টু কত হবে বলেন তো? আছে কত? 6, তার সাথে এক্স যুক্ত হবে, হয়ে আমার কত বানাই দিতে হবে? 7.5, তা না হলে সাম্য অবস্থায় যাবে না। তাহলে এক্স ইকুয়ালস টু কত আসে? 7.5 - 6 = 1.5 ওহম। তাহলে উত্তর লিখবেন, অতএব চতুর্থ বাহুতে 1.5 ওহম রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। বোঝা গেল? বোঝা কি গিয়েছে? চার্জ নয়, তাড়াতাড়ি শেষ করিতে হবে। ওকে, তাহলে চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করতে হবে? 1.5 ওহম। ভেরি গুড। আসেন পরের প্রশ্নে, সেম প্রশ্ন। এখানে হচ্ছে 10 ওহম। একটি হুইটস্টোন ব্রিজের প্রথম, দ্বিতীয়, চতুর্থ বাহুর রোধ যথাক্রমে এটা এবং 10 ওহম। কি ব্যবস্থা নিলে বৃষ্টি সাম্য অবস্থা থাকবে? এই দুই টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে, আগে যে প্রশ্ন করাইলাম আর এখন যেটা করাইলাম। এখন আপনি হচ্ছে কি করবেন, এখন আপনি কি করবেন? আসেন দেখেন তো, P এর মান হচ্ছে 5,
কিউবের মান 2.5 15 আর এটার মধ্যে 10 কি ব্যবস্থা নিলে, তার মানে চতুর্থ বাহুতে ব্যবস্থা নিতে হবে। চতুর্থ বাহুতে আছে রোধ কত 10 ওহম, তার মানে এই রোধটা সঠিক না। আমরা অঙ্ক করে দেখব আমাদের কত ওহম রোধ লাগে। তাহলে আমরা অঙ্ক শুরু করলাম যে আমরা হুইটস্টোন ব্রিজ নীতি অনুযায়ী P/Q/R/S/P/T এগুলোর মান বসাইলাম। এস এর মান কত পাইছি আমরা 7.5, তার মানে চতুর্থ বাহুতে কত রোধ দরকার 7.5। আমার কাছে আছে কত 10, দরকার কত 7.5, আছে কত 10, তাহলে রোধ কি বেশি হয়ে গেছে না? দরকার ছিল 7.5 কিন্তু আমি পেয়ে গেছি কত 10, তার মানে আমার কি রোধ কমাইতে হবে। একটু আগে নোটের মধ্যে লিখে দিয়েছিলাম রোধ কমাইতে হইলে কীরকম সমবায় দিতে হয়, শ্রেণী নাকি সমান্তরাল। রোধ কমাইতে হইলে কীরকম সমবায় দিতে হয়, শ্রেণী নাকি সমান্তরাল? সমান্তরাল সমবায়। রোধ কমাইতে হইলে সমান্তরাল সমবায় দিতে হয়। তাহলে লিখবেন চতুর্থ বাহুতে সমান্তরাল সমবায়ে x ওহম রোধ যুক্ত করতে হবে। সমান্তরাল সমবায়ে কত ওহম রোধ যুক্ত করতে হবে? x ওহম, এটা ধরি। সমান্তরাল সমবায়ে x ওহম রোধ যুক্ত করতে হবে, ঠিক আছে। তাই চতুর্থ বাহুতে আছে কত ওহম 10 ওহম, আর এখানে আছে কত ওহম 7.5 ওহম। তাহলে কি হবে দেখেন, আগে এই যে 7.5 এর সাথে এখানে ছিল 6, যেখানে বাড়াইছিলাম, বাড়ানোর জন্য আমরা শ্রেণী সমবায় নিয়েছিলাম। এখন আমাদের আছে 10 কমায় 7.5 বানাইতে হবে। তাহলে এখানে কি করতে হবে, এখন শ্রেণী সমবায় দিতে হবে। শ্রেণী সমবায় দিতে হবে, সমান্তরাল সমবায় দিতে হবে, কমাইতে হবে, এই কারণে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ে আমরা এমন একটা রোধ যুক্ত করব। দেখেন সমান্তরাল সমবায় বলতে কোথায়, এই যে এখানে, তাই না? এখানে x ওহম রোধ এমনভাবে যুক্ত করতে হবে যাতে এই চতুর্থ বাহুর তুল্য রোধটা 7.5 হয়ে যায়। বোঝা গেল কিনা? 10 ওহম তার সাথে এমন একটা রোধ যুক্ত করতে হবে যাতে এই পুরা বাহুর তুল্য রোধ আমি যত চাই তত হয়ে যায়। তার মানে 10 এবং x এর তুল্য রোধ হইতে হবে কত 7.5। 10 এবং x এর তুল্য রোধ হইতে হবে কত 7.5, অর্থাৎ 10 1/x এই দুইজনের তুল্যরোধ করে আমি কত চাই 7.5 চাই, ঠিক আছে। প্যারাল সমান্তরালে এই কারণে তুল্যরোধ এই যে 1/1 করে করতে হয়। তুল্যরোধ আমি কত চাই 7.5 চাই। তাহলে এখান থেকে আমরা লসাগু নিব 10x, তাহলে উপরে আসবে x প্লাস 10 ইনভার্স ইকুয়ালস টু হচ্ছে 7.5। এটা আছে ইনভার্স মানে কি উল্টে দেওয়া, তার মানে 10xটা চলে যাবে উপরে, নিচে থাকবে ইকুয়ালস টু 7.5। আমরা একটু কষ্ট করে যদি আর গুণন করে দেই x প্লাস 75 বা 7.5x যদি বামে নিয়ে আসি তাহলে 2.5 থাকে, বিয়োগ যদি করি এটা প্লাস ছিল, বামে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 2.5x ইকুয়ালস টু কত থাকে 75, তাহলে x ইকুয়ালস টু থাকবে 75 ডিভাইডেড বাই 2.5। তাহলে আমরা কি করতে পারি, এখন 30 আসবে আনসার। মানে x ইকুয়ালস টু, এটা যদি ক্যালকুলেটরে হিসাব করেন তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 30। তার মানে উত্তরে কি লিখব, অর্থাৎ 30 ওহম রোধ সমান্তরালে সংযুক্ত করতে হবে। ক্লিয়ার? তাহলে এই ছিল, এইখান থেকে মোটামুটি এই টাইপের প্রশ্ন আপনাকে মানে ঘ নাম্বারে এই টাইপের প্রশ্ন করে যে চতুর্থ বাহুতে কি ব্যবস্থা নিতে হবে। বা যদি আমাকে তৃতীয় বাহু বলে তাহলে সেম নিয়ম, আমি এখানে P/Q/R/S, যদি তৃতীয় বাহু বলে তাহলে আর এর মান বের করবো, তারপরে দেখবো যে আর এর মান কি আমার বাড়াইতে হবে নাকি কমাইতে হবে। বাড়াইতে হলে শ্রেণী সমবায় যুক্ত করবো, কমাইতে হলে সমান্তরাল সমবায় যুক্ত করবো। এমনভাবে যুক্ত করবো যাতে বাড়ানোর পরে তৃতীয় বাহু বা চতুর্থ বাহু সেটার তুল্যরোধ আমি যা চাই তার সমান হয়। অনেকে এখানে যে ভুলটা করে সেটা হচ্ছে কি, যে 7.5 আসছে আর এখানে আছে কত 10, তারপরে তারা কি করে 1/10 তার সাথে 1/7.5কে এই যে এরকম ইনভার্স করে দিয়ে বলে যে এটাই x এর মান। এটা সঠিক না। আপনাকে x মানের ওহম রোধ এক্সট্রা আনতে হবে। 10-এর সাথে x মিলে আপনি যা চাচ্ছেন তা পাইতে হবে। 10-এর সাথে x সমান্তরালে যাইয়া আপনাকে আনসার দিতে হবে 7.5। এটা হচ্ছে আমাদের আনসার। এগুলো থেকে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন হচ্ছে চলতরিৎ থেকে এই হুইটস্টোন ব্রিজের অংশ থেকে আসে, এবং এখান থেকে আপনার এই দুইটা ক্যাটাগরির প্রশ্ন আসতে পারে। হয়তো শ্রেণী সমবায় আপনার এই যে আগের যে প্রশ্নটা দেখাইলাম আর এই যে এই প্রশ্নটা দেখাইলাম, এই দুইটার মধ্যে থেকে একটা প্রশ্ন পরীক্ষায় চলে আসবে। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।